হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা স্টাডি জোন। বাংলা স্টাডি জোনে সকলকে স্বাগতম। দেখো, আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত হয়েছে নিয়ে। দেখো, আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি জিকে। দেখো, জিকে বেসিক্যালি আমি তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের প্রথম সেট। তো যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার সেটগুলো কিন্তু দেখে নিতে হবে। তো প্রিভিয়াস ইয়ার সেট দেখে আমাদের কি লাভ, যে কি ধরনের ওই বিষয় থেকে, হিস্ট্রি কিংবা জিওগ্রাফির বিষয় থেকে কি ধরনের প্রশ্নপত্র আসছে সেটা আমরা আগে দেখব এবং সেই অনুযায়ী আমরা প্রিপারেশন কিন্তু নিব। তো তাই আমি আমার আজকে সেকেন্ড ক্লাস তোমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে। তো এই সেকেন্ড ক্লাসে আমি হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে এখানে, ভারত এবং চীনের সীমারেখা কি নামে পরিচিত? ভারত এবং চীনের সীমারেখা, যেটাকে বাউন্ডারি বলে, সেটা কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নিন। ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, এরপরে রয়েছে পক প্রণালী, নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল। তো আমাদের এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের যে সীমারেখাটা সেটা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, যেমন হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন পূর্ব পাঞ্জাব মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। তারপর দেখো, ওয়াগা বর্ডার, পাঞ্জাব ও পাকিস্তান। পাঞ্জাব মানে ভারতের এই অংশ, ভারতের একটা রাজ্য হচ্ছে আমাদের পাঞ্জাব ও পাকিস্তানের মধ্যে রয়েছে। এরপরে দেখো কি রয়েছে, লাইন অফ কন্ট্রোল, যেটাকে আমরা এলওসি বলি। জম্মু কাশ্মীর ও পাকিস্তানের মধ্যে রয়েছে এলওসি। এরপর দেখো ডুরান্ড লাইন, কোথায় রয়েছে? আফগানিস্তান এবং ভারতের মধ্যে। এরপর দেখো 3 বিঘা করিডোর, ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে 3 বিঘা করিডোর? কুচবিহার জেলার মেঘলিগঞ্জে কুচুরিবাড়িতে এই 3 বিঘা করিডোর কিন্তু অবস্থিত। আর এছাড়াও তোমরা আমাকে জানাবে, তোমাদের একটা প্রথমেই আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ভারত ও মায়ানমারের বর্ডার কি নামে পরিচিত? কি বললাম? ভারত এবং মায়ানমারের বর্ডার কি নামে পরিচিত? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোনটি ভারতের শীতলতম জনবসতিপূর্ণ স্থান? ভারতের কোনটি শীতলতম জনবসতিপূর্ণ স্থান? অপশনগুলো রয়েছে সিমলা, মাউন্ট আবু, জম্মু, দ্রাস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে। দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। এবং এটি যদি আমরা দেখি, এটি হচ্ছে আমাদের পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান। তাহলে প্রথম স্থানটির নাম কি? প্রথম স্থানটি হচ্ছে রাশিয়ার মধ্যে রয়েছে ভারখায়ানস্ক। সাইবেরিয়ার ভারখায়ানস্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম স্থান, যেখানে জনবসতি কিন্তু বসবাস করে, মানে মানুষজন সেখানে বসবাস করে। আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় হচ্ছে আমাদের ভারতের দ্রাস। এখানে -48 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকে, -48 ডিগ্রি। আর হচ্ছে সাইবেরিয়ার ভারখায়ানস্কে -50 ডিগ্রি থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দিকে যাওয়া যাক। কি রয়েছে, কোন ঘটনায় মহাত্মা গান্ধীকে 1922 সালের ফেব্রুয়ারিতে তার অসহযোগ আন্দোলনে বন্ধ করতে বাধ্য করেছিল? তো দেখো কি ধরনের প্রশ্ন আসছে তোমরা দেখতেই পাচ্ছ। অপশন নাম্বার এ, রাওলাট আইন। অপশন নাম্বার বি, চৌরি চৌরার ঘটনা। অপশন নাম্বার সি, খিলাফত আন্দোলন। অপশন নাম্বার ডি তে কি রয়েছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো কোন ঘটনার জন্য মহাত্মা গান্ধীকে 1922 সালের ফেব্রুয়ারিতে, মানে অ্যাকচুয়ালি এটা হতো 22 ফেব্রুয়ারি, তার অসহযোগ আন্দোলন বন্ধ করতে বাধ্য করেছিল? তো অপশন নাম্বার কি হবে?
অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হবে চৌরি চৌরা। দেখো উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌরার ঘটনা হয়েছিল, যেখানে 22 জন পুলিশকে হত্যা করা হয়েছিল। 22 জন পুলিশকে আমজনতা কিন্তু থানায় ঢুকে থানায় তালাবন্দি করে 22 জন পুলিশ কর্মচারীকে আগুনে পুড়ে কিন্তু মেরে ফেলছিল। কিন্তু এখানে তারিখটা হতো 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। মহাবীর ও তার অনুগামীদের উপদেশগুলি প্রায় 1500 বছর আগে লিখিত হয়েছিল, যা বর্তমানে কোন স্থানে পাওয়া যায়? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে তোমাদের। মহাবীর ও তার অনুগামীদের উপদেশগুলি প্রায় 1500 বছর আগে লিখিত হয়েছিল, যা বর্তমানে কোন স্থানে পাওয়া গিয়েছিল বা পাওয়া যায়? অপশনটা দেখে নিই। বিহারের বৈশালীতে, বিহারের কুন্দগ্রাম, বিহারের পাবাপুরীতে, না গুজরাটের বলবিতে? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি, গুজরাটের বলবিতে। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে। মহাবীর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে বৈশালী মানে বর্তমানে বিহারের নিকটবর্তী কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কুন্দ হবে, দন্তার নয় দ হবে, কুন্দ গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ বা ঋষভদেব। এবং 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। তিনি ছিলেন কাশী রাজপুত্র এবং জৈন ধর্মের প্রথম ঐতিহাসিক ব্যক্তি। আর আমাদের মহাবীর হচ্ছে কি 24তম তীর্থঙ্কর। 24তম বা শেষ তীর্থঙ্কর হচ্ছে আমাদের এই মহাবীর, যে কিনা জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন দেখে নেই কি রয়েছে। নিম্নের কোনটি তুলা উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্য? তুলো চাষ বা কার্পাস চাষের মধ্যে কোন রাজ্যটা ভারতের মধ্যে শীর্ষতম স্থান অধিকার করেছে, মানে প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নিই। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট, আসাম। তো এই 4টা রাজ্যের মধ্যে কোন রাজ্য তুলো উৎপাদনে বা কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অপশনের মধ্যে রয়েছে আমাদের এ বি সি ডি এর মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট, আসাম, তাই তো? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গুজরাট। দেখো কি রয়েছে। তুলা চাষের জন্য কালো মাটি বা লেবুর মৃত্তিকা সবচেয়ে উপযুক্ত, কারণ কালো মাটি দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ধরে রাখে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে কি হয়, আমাদের তুলো চাষ হয়। ঠিক আছে, আর আমাদের দাক্ষিণাত্য মালভূমি অ্যাকচুয়ালি লাভাগলিত মালভূমি, আর এই লাভাগলিত মালভূমি হচ্ছে আমাদের রেগুর মৃত্তিকা রয়েছে। এই লাভাগলিত মালভূমিতেই রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা রয়েছে, যেখানে সবথেকে বেশি কি হয়, তুলো চাষ হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেই। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনগুলো দেখে নিই। হর্ষবর্ধন, রামচন্দ্র, প্রথম নরসিংহদেব। অপশন নাম্বার ডিতে রয়েছে কি প্রথম নাগভট্ট। তো প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রথম নাগভট্ট। তো দেখো এইরকম করে কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই আমি কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কিন্তু তোমাদের জন্য দিয়েছি। যেমন হচ্ছে দন্তি দুর্গ বাতাবির চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে কি করেছিল, রাষ্ট্রকূট বংশের কিন্তু সূচনা করেছিল। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ হয়ে যাচ্ছে, তাই তো, দন্তি দুর্গ। নেক্সট দেখো পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক, আর শ্রীগুপ্ত হলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা? এটা চেয়েছে মেলা। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা? তো অপশনগুলো দেখে নিই। জয়দেব কেন্দুলি মেলা, রাস মেলা, রংকেলি মেলা যেটা মালদার মধ্যে হয়। অপশন নাম্বার ডিতে রয়েছে গঙ্গাসাগর মেলা। তো এখানকার মধ্যে কোনটি আমাদের সঠিক অ্যান্সার বলো? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। গঙ্গাসাগর মেলা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। দেখো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগরে অবস্থিত কপিলমুনি আশ্রমে মকর সংক্রান্তিতে, যেটা 14 থেকে 15 জানুয়ারি
এই মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। তো গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কপিল মুনির আশ্রমে। আর কোন সময়? মকর সংক্রান্তিতে কিন্তু এই মেলা সূচনা হয়। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, সূর্যের সৌরশক্তি উৎপাদনের সময় নিচের কোন বিক্রিয়াটি ঘটে? সূর্যের সৌরশক্তি উৎপাদনের সময় নিচের কোন বিক্রিয়াটি ঘটে? তো অপশনগুলো দেখে নিই কি রয়েছে, পারমাণবিক বিদারণ, বিয়োজন, পারমাণবিক সংযোজন, দহন। তো নিচের কোনটি হয়? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, পারমাণবিক সংযোজন। দেখো পারমাণবিক সংযোজন কার মধ্যে হয়? দেখো সূর্য কি বলছে? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন দ্বারা কিন্তু গঠিত। কি কি বললাম? সূর্য হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন দ্বারা কিন্তু গঠিত। এদের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, আর নিউক্লিয় সংযোজনের দ্বারা সূর্যের শক্তি কিন্তু তৈরি হয়। তাহলে কি পারমাণবিক সংযোজন বা এটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, তো হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন দ্বারা গঠিত, এবং এটি বিক্রিয়ার ফলে কিন্তু সূর্যের সৌরশক্তির সঞ্চয় হয়। নেক্সট দেখো, ব্রিটিশরা কোন সালে ভারতে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে মান্যতা দেয়? দেখো ব্রিটিশরা কোন সালে ভারতে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে মান্যতা দেয়? তো ইংরেজি দেওয়ার আগে ভারতে কোন শিক্ষার সব থেকে বেশি প্রাধান্য ছিল? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ইংরেজি শিক্ষার আগে কোন শিক্ষাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল ভারতের মধ্যে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ইংরেজি শিক্ষাকে মান্যতা দেওয়া হয়েছিল কত সালে? অপশনগুলো দেখে নিই। 1815 সালে, 1835 সালে প্রথমটা রয়েছে, 1834 সালে, 1836 সালে, 1833 সালে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে 1835 সালে। দেখো কি রয়েছে এখানে, 1835 সালে ব্রিটিশরা ভারতে ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু ঘোষণা করে। আর ভারতের গভর্নর জেনারেল সেই সময় কে ছিল? উইলিয়াম বেন্টিং। এবং লর্ড মিকেলে ভারতে ইংরেজি ভাষার প্রচলন কিন্তু করার সিদ্ধান্ত নিয়েছিল। এই লর্ড মিকেলে কিন্তু আবার মিকেলে মিনিট পেশ করেছিল 1835 সালে। আর 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়, তাই না? আর এই গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং কিন্তু আমাদের 1829 সালে সতীদাহ প্রথা রদ করেছিল, কিন্তু সতীদাহ প্রথা রদ করেছিল। নেক্সট দেখো কি রয়েছে, ভারতের কোন রাজ্যে কাংরি ভাষা সবচেয়ে বেশি কথা বলা হয়? কাংরি ভাষায়। ওকে, অপশনগুলো দেখে নাও। মধ্যপ্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা। তো ভারতের কোন রাজ্যে কাংরি ভাষা সবথেকে বেশি কথা বলা হয়? অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হিমাচল প্রদেশে। অ্যাকচুয়ালি কাংরি ভাষা কি হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের যে লোকেরা দুটো ভাষা, হিন্দি আর হচ্ছে কাংরি ভাষার বা এখানকার যে স্থানীয় ভাষা রয়েছে সেটা সংমিশ্রণে এই কাংরি ভাষা কিন্তু উদ্ভব হয়েছে। কি বললাম? হিন্দি বা পাঞ্জাবি বলতে পারি, আর হচ্ছে হিমাচল প্রদেশের স্থানীয় যে ভাষা দুটোর সংমিশ্রণে এই কাংরি ভাষা কিন্তু উৎপত্তি লাভ করেছে। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, নিম্নের কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? কি বললাম? এই নিচের মধ্যে কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশনগুলো দেখে নেই। বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, ভগবান চন্দ্র বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, দয়ানন্দ সরস্বতী, যে কিনা আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। দেখো কি রয়েছে, দয়ানন্দ সরস্বতীর শৈশব নাম কি বা ছোটবেলাকার নাম কি? মূল শঙ্কর তিওয়ারি। ঠিক আছে, কি নাম? মূল শঙ্কর তিওয়ারি। আর আর্য সমাজ মুম্বাইয়ের গিরগাঁওয়ে 1875 সালে 10ই এপ্রিল প্রতিষ্ঠিত করেছিল আমাদের দয়ানন্দ সরস্বতী।
নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতে জিপসাম এবং রৌপ্য আকরিকের একটি বড় অংশ কোথায় নিষ্কাশিত হয়? কি বললাম, ভারতে জিপসাম এবং রৌপ্য আকরিকের একটি বড় অংশ কোথায় নিষ্কাশিত হয়? অপশনগুলো দেখে নিই, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, রাজস্থান। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ব্রিটিশ আমলে 1688 সালে কোন প্রেসিডেন্সিতে প্রথম পৌর নিগম স্থাপিত হয়? ব্রিটিশ আমলে 1688 সালে কোন প্রেসিডেন্সিতে প্রথম পৌর নিগম মানে পৌরসভা স্থাপিত হয়? অপশনগুলো দেখে নেই, কলকাতা, মাদ্রাজ, নাগপুর, বোম্বাই। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, মাদ্রাজ। মাদ্রাজে প্রথম কি হয়েছিল? পৌরসভা স্থাপিত হয়েছিল, যেটা 1688 সালে। তো মাদ্রাজের বর্তমান নাম কি? মাদ্রাজের বর্তমান নাম হচ্ছে আমাদের চেন্নাই। চেন্নাই কার রাজধানী? তামিলনাড়ু রাজ্যের, দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই, যার আগের নাম কি ছিল? মাদ্রাজ। তো দেখো, মাদ্রাজ কর্পোরেশন বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম পৌর নিগম মানে পৌরসভা। দেখো, পৌর নিগম ভারতের এক ধরনের স্থানীয় সরকার যা 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরের অঞ্চল পরিচালনা করে, আর এর নেতৃত্বে থাকে একজন মেয়র। ঠিক আছে, পৌরসভায় কে থাকে? মেয়র থাকে। এরপর দেখো, 1992 সালে 74তম সংশোধনীতে পৌর নিগমের গঠন ও তাদের কার্যক্রম নির্ধারিত করা হয়। তো কততম? 1992 সালের 74তম সংশোধনীতে পৌর নিগমের গঠন ও তাদের কার্যাবলী বা কার্যক্রম নির্ধারিত করা কিন্তু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দেওমালি শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেওমালি শৃঙ্গ। অপশনটা দেখে নেই, কর্ণাটক, রাজস্থান, হিমাচল প্রদেশ, উড়িষ্যা। তো দেওমালি শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, উড়িষ্যা রাজ্যে এই দেওমালি শৃঙ্গ কিন্তু অবস্থিত। তো দেখে নেই ভারতের অন্যান্য রাজ্যের উচ্চতম শৃঙ্গগুলি। ঠিক আছে, কি রয়েছে, যেমন মহারাষ্ট্র রাজ্যের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই, যার উচ্চতা 1646 মিটার। এটি আবার আমরা যদি দেখি আমাদের পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ এই কলসুবাই কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, রাজস্থানের উচ্চতম শৃঙ্গ গুরু শিখর, তাই তো, যার উচ্চতা 1722 মিটার। এটি কিন্তু আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। নেক্সট দেখো, কর্ণাটকের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মুল্লায়না গিরি, যার উচ্চতা 1930 মিটার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি নাম? সামনাগাফু, যার উচ্চতা 3634 মিটার। এরপর দেখো, হিমাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গ রিও কুরগিল, যার উচ্চতা 6816 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়াটারলুর যুদ্ধ, এটি কিন্তু আমাদের ইউরোপ মহাদেশের যুদ্ধ। ইউরোপ, তাই তো, ইউরো মহাদেশের যুদ্ধটা। ইউরো মহাদেশের মধ্যে যদি আমরা দেখি ফ্রান্সে, এই ফ্রান্সের রাজা নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু এই যুদ্ধ করেছিল। ওয়াটারলু যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেই, 1815, 1835, 1840, 1850। তো ওয়াটারলু যুদ্ধ কোন সালে গঠিত হয়েছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1815 সালে। তো দেখো, 15 আগস্ট 1769 সালে নেপোলিয়ন, যার পুরো নাম নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের কর্সিকা দ্বীপে
এক ইতালীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দেখো 1785 সালে তিনি ফরাসি রাজকীয় সেনাবাহিনীর একজন কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর দেখো কি রয়েছে, 1798 সালে তার নেতৃত্বে সামরিক বাহিনী মিশর ও সিরিয়ার উপর আক্রমণ করেছিল, যা তাকে এক ঝাঁপে রাজনৈতিক ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। এরপর দেখো 1799 সালে নভেম্বরে ফরাসি ডিরেক্টরির বিরুদ্ধে এক অভ্যুত্থানের আয়োজন করেছিল এবং তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল নিযুক্ত হয়েছিলেন, মানে ফরাসি সরকারের প্রথম কনসালে তিনি হেড হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো 1804 সালে ডিসেম্বরে তিনি নিজেকে ফরাসি সম্রাট হিসেবে অভিষিক্ত কিন্তু করেছিল, যা তাকে ক্ষমতা বৃদ্ধি করেছিল। এরপর দেখো 1815 সালে 18 জুন বেলজিয়ামে সংঘটিত ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের চূড়ান্ত পরাজয় হয়েছিল এবং এই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের বাহিনী ব্রিটিশ এবং প্রাশিয়ানদের কাছে পরাজিত হয়েছিল। এর ফলে তার রাজত্বের সমাপ্তি হয়েছিল। এটা হচ্ছে আমাদের নেপোলিয়নের বোনাপার্টের পুরো হিস্ট্রি। ঠিক আছে, একজন কিভাবে সৈন্য থেকে তিনি পরবর্তীকালে রাজনৈতিক ক্ষমতায় এসেছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখবো তিনি নিজেকে কনসালে যুক্ত হবেন এবং পরবর্তীকালে নিজেকে তিনি সম্রাট বলে ঘোষণা করবেন এবং পরবর্তীকালে তিনি দেখবেন যে দেখবো যে আমরা ফ্রান্সের তিনি ধর্তাকর্তা হবেন এবং ওয়াটারলু যুদ্ধ হচ্ছে তার জীবনের শেষ যুদ্ধ। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের বাংলা স্টাডি জোনের দ্বিতীয় ক্লাস আমার। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে।